শুনলাম তুই নাকি কার সাথে প্রেম করছিস? কারো গম্ভীর কণ্ঠের প্রশ্ন শুনে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো চৈত্রী। পেছনের ছেলেটাকে অবলোকন হতেই ভ্রুদয় কুঁচকে এলো তার। এ তো তাদের পাশের বাসার রোগা পাতলা হ্যাংলা ছেলেটা। কি যেন নাম? মনে পড়েছে, নির্ময়। কিন্তু এই লোক ওকে কেন এসব প্রশ্ন করছে? এই ছেলের সাথে তার আগে কখনো কথা হয়েছে বলে তো মনে পড়ছে না। তবে এই ছেলেকে সে চিনে ভালোভাবে। চিনবে না? উঠতে বসতে খেতে ঘুমাতে 24 ঘন্টা এই ছেলের জন্য মায়ের কাছে ঝাড়ি খেতে হয় তাকে। কোন ক্লাসে পড়ে নির্ময় নামক নির্মম জঞ্জাল জানা নেই চৈত্রীর। তবে তার উপরে ক্লাসেই পড়ে এটুকু সে জানে। ভীষণ পড়ুয়া এই ছেলে, সারাদিন নাকি পড়ে। এত পড়ে লাভ কি ভাই? সেই তো একদিন মরেই যেতে হবে। কোথাও একটু ঘুরে ফিরবে, জীবনকে উপভোগ করবে তা নয়, সারাদিন পড়বে আর পাড়া প্রতিবেশীদের জ্বালাবে। তবে এই ছেলে তো তার সাথে কখনো কথা বলেনি। ওই 2-1 বার দেখা হলে একে অপরের দিকে চোখ পড়েছে, এই যা। তাহলে আজ হঠাৎ সেদের সাথে কথা বলছে কেন? আবার প্রথমবারেই তুই তুই করছে। কি অভদ্র ছেলেরা বাবা! এর মধ্যেই ছেলের জন্য তার মা আবার উঠতে বসতে ওকে কথা শোনায়। আবার জিজ্ঞেস করছে সে প্রেম করছে কিনা। করলে করছে, তাতে তোর বাপের কি বেটা? তোকে ওই চৌধুরী ঘৃণা করে, ভীষণ ঘৃণা করে। এই, তোর আর তোর পড়াশোনার জন্য তোর এখন বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে, শুধু তোর জন্য। চৌধুরী ভাবনার মধ্যেই আবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো নির্ময়। বলল, কিরে, প্রেম করছিস নাকি? ঘটনা কি সত্যি? কোনো উত্তর দিল না চৈত্রী। সে প্রেম করছে কিনা সে নিজেই তো জানে না, তাহলে উত্তর দিবে কি করে? চেহারা সুরত দেখতে তার মাশাল্লাহ, উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, গোলগাল মুখশ্রী, লম্বাও যা আছে ঠিকঠাক। তার মধ্যে কোনো ছেলে প্রেম নিবেদন করে না তাকে। তার ক্লাসের সবচেয়ে কুৎসিত মেয়েটাও হয়তো একটা না একটা প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু এই ইন্টার প্রথম বর্ষে পড়া পর্যন্ত যে সে কোনো প্রেমের প্রস্তাব পায়নি। তবে তার এই রেকর্ড ভেঙে দিয়ে দিন 2 আগে কে যেন একটা চিরকুট দিয়েছে তাকে। চিরকুটটায় শুধুমাত্র লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বানানটাও ভুল। কোনো অশিক্ষিত ছেলে লিখেছে কে জানে। চৌধুরীর বেশি ঘাটেনি ওটা নিয়ে। এর মধ্যে আজ আবার ওই নির্মম পড়ুয়া ছেলে ওকে এসে বলেছে সে নাকি প্রেম করছে। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, আমি প্রেম করছি আর আমিই জানি না, অথচ পাড়া পড়শি দেখছি সবাই জানে। নির্ময় নেত্রীর দিকে একটু এগিয়ে এলো, কণ্ঠটা কিছু খাদে নামিয়ে বলল, আমার বাগানে একটি মহামূল্যবান ফুলের গাছ লাগিয়েছিলাম। এত বছর ধরে দেখে শুনে যত্ন করে রেখেছি গাছটা। বড় আশায় ছিলাম কবে ফুল আসবে গাছটায়, কবে কলি নেবে। অবশেষে সময় হলো গাছটায় কলি আসার। কলিও নিল গাছে, কিন্তু তখনই সে কলিতে নজর পড়ল অন্য কারো। আমার গাছ সহ কলিটা নেওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠল। তো বলো মেয়ে, এখন কি করা উচিত আমার? চৌধুরী ভাবলো কিছুক্ষণ, অতঃপর উত্তর দিল, মেরে হাত পা ভেঙে দেওয়া উচিত। অন্যের গাছের দিকে সে কেন হাত বাড়াবে? দরকার হয় নিজে গাছ লাগিয়ে নি। ঠোঁট প্রসারিত করে হাসলো নির্ময়, বলল, ঠিক আছে, তাহলে তোমার কথাই রইল। আমি ভেঙে দেব ওর হাত পা। হ্যাঁ, তবে ভ্রু কুচকালো নির্ময়, বলল, তবে কি? তবে আপনার গাছটির প্রতি আরো যত্নশীল হওয়া উচিত। যেহেতু গাছটি অনেক মূল্যবান আর ইতিমধ্যেই তার দিকে নজর একজনের পড়েই গেছে, তার মানে আরো লোকের নজর পড়বে। আপনার এখন চোখে চোখে রাখা উচিত। গাছটি দরকার পড়লে তো নিজের কাছে নিয়ে রাখা উচিত। চোখে হাসলো নির্ময়, বলল, বুদ্ধিটা কিন্তু তুমি খারাপ দাওনি মেয়ে। তোমাকে যতটা বুদ্ধিহীন আমি ভেবেছিলাম ততটা বুদ্ধিহীনও নও তুমি। চৌধুরী বোকা বোকা চোখে তাকালো নির্ময়ের পানে। তাকে কি অপমান করলো ছেলেটা? তাকে কি পরোক্ষভাবে ছেলেটা বুদ্ধিহীন গাধার সাথে তুলনা করলো? চৌধুরীর ভাবক মুখশ্রী পানে একবার তাকালো নির্ময়, অতঃপর পাশ কাটিয়ে হাঁটা ধরলো সামনের দিকে। পিছু ডাকলো চৌধুরী, বলল, শুনুন। থমকে দাঁড়ালো নির্ময়, তবে পিছন ফিরে তাকালো না সে। চৌধুরী বেশ উৎসুক কণ্ঠে প্রশ্ন করলো, আপনি প্রথম এসেই আমাকে তুই বলে সম্বোধন করেছেন, কিন্তু শেষের দিকে আবার তুমি বলে সম্বোধন কেন করছেন? নির্ময় দৃষ্টির সম্মুখে রেখেই বলল, আমি প্রথম দিকে রেগেছিলাম তাই তুই বলেছি, আর শেষের দিকে রাগটা গলে গিয়েছিল কারো স্নিগ্ধ দৃষ্টিতে, তাই তুমি বলেছি। কথাটুকু শেষ করে নির্ময় পা ফেললো সামনের দিকে, চলে গেল তার বাড়ির দিকে। ঠোঁট বাঁকালো চৈত্রী, রাগ হয়েছে তাতে।
তার দোষটা কোথায়? তাকে কেন তুই বলবে? অভদ্র ছেলে একটা। মনে মনে ভেঙচি কাটলো চৈত্রী। কলেজ ড্রেসের সাথে দুই পাশে বাঁধা দুই বুনিনি ঝুলাতে ঝুলাতে ছুটল কলেজের দিকে। সকাল সকাল কলেজে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছে সে, কিন্তু রাস্তায় বেরিয়েই এই নির্দয় নির্ময়ের সাথে দেখা তার। কই, আজকে ভেবেছিল একটু আগে ভাগে কলেজে গিয়ে বান্ধবীদের সাথে একটু আড্ডা দিবে। তা অভদ্র ছেলেটা দেরি করিয়ে দিল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পাখিদেরও দেখা যাচ্ছে দল বেঁধে নীল আকাশে উঠতে। চৈত্রের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দোকানের উদ্দেশ্যে। খাতা আর কলম কিনতে হবে তাকে। মফস্বল শহর, এখানে দুপুরের দিকে প্রায় সকল দোকানই বন্ধ করে বাড়িতে যায় দোকানিরা। সে যখন দুপুরের দিকে কলেজ থেকে ফিরেছে তখন খাতা আর কলম কিনতে পারেনি, তাই তো এখন আবার বের হতে হলো। চৈত্রী খানিকটা বিরক্তি নিয়ে গিয়ে দাঁড়ালো একটা লাইব্রেরির সামনে। ছোটোখাটো লাইব্রেরিটা। লাইব্রেরির ছেলেটা তার চেনা আগে থেকেই, প্রায় এই লাইব্রেরি থেকে সে খাতা কলম কিনে। ছেলেটা চৈত্রীকে দেখেই এক গাল হাসলো, বলল, আপা, অনেকদিন পর, কেমন আছেন? ব্রু কুচকালো চৈত্রী, বলল, অনেক দিন কোথায়? 1 সপ্তাহ আগেও তো এলাম। লাইব্রেরির ছেলেটা দাঁত বের করে হাসলো, বলল, 1 সপ্তাহ কি কম আপা? চৈত্রী আর কথা বাড়ালো না। কথায় কথা বাড়ে, আর তার মোটেই ইচ্ছে নেই যে এই হাদারামের সাথে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবে। চৈত্রী ফুরিয়ে নিল কথাতে, বলল, সে যাই হোক, 2টা খাতা আর 2টা কলম দিন তো। ছেলেটা একটু খুঁজে 2টো খাতা আর 2টো কলম বের করে দিল চৈত্রীকে। সে হাত বাড়ালো, আনবে খাতা আর কলম 2টো, কিন্তু তার নেয়ার আগে পেছন থেকে কোনো বলিষ্ঠ পুরুষালী একটি হাত নিয়ে নিল তার খাতা কলম। মেজাজ বিগড়ে গেল চৈত্রী। তড়িৎ গতিতে সে ফিরে তাকালো পেছনের দিকে। তার পেছন অবস্থানরত ছেলেটা তার এতই কাছে অবস্থান করছিল যে পেছন ঘুরতে গিয়ে চৈত্রীর কপালকে ঠেকলো সোজা ছেলেটার বুকে। সাথে সাথে চৈত্রীর কপালে হাত দিয়ে চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, মা গো মা, এটা দেহ নাকি ইটের ভাটার ইট? কথাটা বলে মাথা উঁচু করে চোখ তুলে তাকালো তার সামনে অবস্থানরত ছেলেটির মুখ পানে। এ কি, এ তো সেই নির্ময়। সকাল থেকে এ ছেলে আবার তার পিছু পিছু কি করছে? তার উপর ওর খাতা কলমগুলো নিয়ে নিয়েছে। ব্রু কুচকালো চৈত্রী, বলল, আপনি আমার খাতা আর কলমগুলো কেন নিলেন? নির্মম খাতা কলমগুলো উল্টে পাল্টে দেখলো একটু, অতঃপর চৈত্রীর দিকে তাকিয়ে বলল, এগুলো তোমার? কই, কোথাও নাম লেখা তো দেখছি না। এই, তোমার নামটা কি যেন? লাইব্রেরির ছেলেটা দাঁত কেলিয়ে হাসলো, বলল, চৈতি। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, গম্ভীর কণ্ঠে বলল, আমি আপনার কাছে জানতে চাইনি, ওর কাছে জানতে চেয়েছি। চৈত্রী ভ্রু কুচকালো, বলল, নাম তো নামই, উনি বললেও সেটা আমার নাম আর আমি বললেও সেটা আমারই নাম। কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। আর আমি আমার মুখ থেকে বলতে চাইছি না। আমার খাতা কলমগুলো দিয়ে দিন তাড়াতাড়ি। এগুলো তোমার প্রমাণ আছে কোনো? চৈত্রী উত্তর দিল না কোনো। কেবলই সে দোকান থেকে নিয়েছিল খাতা কলমগুলো। এইটুকু সময়ের মধ্যে প্রমাণটা আসবে কোথা থেকে? চুপ রইল চৈত্রী। এই মুহূর্তে নির্দয় নির্ময়ের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই তার। চৈত্রী ঘুরে তাকালো লাইব্রেরির ছেলেটির দিকে, বলল, ভাই, আমাকে আরো 2টো খাতার কলম দিন তো। লাইব্রেরির ছেলেটা আবারও 2টো খাতা আর কলম বের করে বাড়িয়ে দিল চৈত্রীর দিকে। এবার আর নিল না নির্ময়। চৈত্রী হাত বাড়িয়ে নিল খাতা কলমগুলো, অতঃপর হাঁটা ধরল নিজের বাড়ির দিকে। পেছন থেকে ডাক দিল দোকানদার ছেলেটা, বলল, আপা, খাতা কলমের দাম তো দিলেন না। চৈত্রী হাঁটতে হাঁটতে উত্তর দিল, খাতা কলমের দামটা নির্দয় নামক ব্যক্তিটার কাছ থেকে নিয়ে নেবেন। ভোরের আলো ফুটেছে, সূর্যটা উকি দিয়েছে নীল আকাশে। পাখির কিচিরমিচির কলকাকলিতে ভরে গেছে চারপাশ। চৈত্রীদের বাড়িটা একতলা বিশিষ্ট, তবে উপরে ছাদ দেয়া হয়েছে। ছাদে আবার রহমান সাহেব অর্থাৎ চৈত্রীর বাবা কিছু পায়রার পালন করছে। চৈত্রী রোজ সকালে পায়রাগুলোকে গম ছিটিয়ে দেয়। সারাদিনের মধ্যে তার ভালো লাগার এই একটাই কাজ, পায়রাগুলোর সাথে সময় কাটানো। সে ছাদে উঠলেই যখন পায়রাগুলো তার দিকে উড়ে আসে তখন প্রশান্তির হাওয়া লাগে তার মনে। একটু সময়ের জন্য যেন সে ভুলে যায় এই পৃথিবীর বিষাদময় প্রতিটি অধ্যায়। রোজ সকালের মতো আজও ছাদে এলো চৈত্রী। ছাদের দরজাটা খুলে সামনের দিকে পা বাড়াতেই চোখ পড়ল পাশের ছাদে। দুহাত মেলে দাঁড়িয়ে রয়েছে নির্ময়। এই ভোর সকালে প্রকৃতির বিশুদ্ধ বাতাস উপভোগ করেছে সে। নির্ময়দের বিল্ডিংটাও চৈত্রীদের মতোই
একতলা বিশিষ্ট, তবে ছাদ রয়েছে। ভ্রু কুচকালো চৌধুরী। এ লোক তো প্রতিদিন পড়াশোনায় ব্যস্ত থাকে। প্রতিদিন সে যখন এই সময়ে ছাদে ওঠে তখন পাশের বিল্ডিং থেকে নির্ময়ের গুনগুনিয়ে পড়ার আওয়াজ পায় সে। কিন্তু আজ হঠাৎই বান্দা এই সময়ে পড়া রেখে ছাদে কেন? নির্ময়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই হেসে উঠল চৌধুরী। নির্ময় হ্যাংলা পাতলা শরীরে ঝুলিয়েছে একটা ঢোলাঢুলি টি শার্ট, আবার 2 হাত ছড়িয়ে রেখেছে 2 দিকে। কাকতারুয়ার থেকে কোনো অংশে কম লাগছে না তাকে। চৌধুরী মনে হচ্ছে যেন কোনো জ্যান্ত কাকাতুয়া দাঁড়িয়ে রয়েছে পাশের ছাদে। হঠাৎ কোনো রমণীর হাসি ঝংকারে ভাটা পড়ল নির্ময়ের প্রাকৃতিক বিলাসে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে সে ফিরে তাকালো পেছনে। এই সকালে পাশের ছাদে হাস্যোজ্জ্বল রমণীকে দেখে কপালে ভাঁজ পড়ল তার। সবসময়ের মতোই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছো কেন চৈত্র? হাসি থামিয়ে ভ্রু কুচকালো চৌধুরী। বলল, আমার নাম চৈত্র না, চৈত্রী। আমি অত কঠিন নাম ধরে রাখতে পারবো না তোমায়। চই আবার সাথে ত্রি, এত কঠিন নাম রেখেছেন কেন তোমার মা বাবা? আমার নামটা ভীষণ সুন্দর, সবাই বলে এটা। আপনি আমার নামের এভাবে ব্যঙ্গ করবেন না তো নির্ময় ভাই। ভ্রু কুচকালো নির্মল। থমথমে কণ্ঠে বলল, আমার বাবার সাথে কি তোমার মায়ের অবৈধ কোনো সম্পর্ক ছিল, বা আমার মায়ের সাথে তোমার বাবার? চৌধুরী বোকা বোকা চোখে তাকালো নির্ময়ের দিকে, কিন্তু যখনই তার মস্তিষ্কে হানা দিল নির্ময়ের কণ্ঠ নিঃসৃত বাক্যগুলো নাক মুখ কুচকে ফেলল সে। বলল, ছি ছি নির্ময় ভাই, এসব কি কথা? আপনার মা আমার বাবা, আমার মা আপনার বাবা, আপনার মুখে এসব কথা বলতে একটুও বাদলো না। তাহলে আমি তোমার কেমন ভাই? ভাই বললে কেন আমাকে? ভাই হতে কি আপন ভাই হতে হয় নাকি? আপনি আমার বাড়ির পাশের ভাই। আমি তোমার আপন, খালাতো, মামাতো, ফুফাতো, দুঃসম্পর্কের কিংবা বাড়ির পাশের কোনো ভাইই না। শুধু নির্ময় বলে ডাকতে পারলে ডাকবে, নয়তো টাকার প্রয়োজন নেই আমাকে। চৌধুরী গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। বলল, আপনি আমার কত বড়, আর আমি কিনা আপনাকে নাম ধরে ডাকবো? আমি অতটাও অভদ্র নই নির্ময় ভাই। তবে তোমাকে আমায় কিছু বলেই ডাকতে হবে না। ঠোঁট বাঁকালো চৌধুরী। ভেঙচি কেটে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আর ডাকবোই না আপনাকে। আপনাকে না ডাকলে কি এমন হবে? মরে কি যাব আমি? ডাকলাম না আমি আর আপনাকে। নির্ময় কোনো উত্তর দিল না চৌধুরীর কথা। শুধুমাত্র একবার রক্তচক্ষু নিয়ে তাকালো তার পানে, অতঃপর ধূপধাপ পা ফেলে নেমে গেল ছাদ থেকে। চৈত্র ভেঙচি কাটল মনে মনে। যাই যাক, গোল্লা যাক ওই নির্ময়, তাতে তার কি। বেলা গড়িয়েছে, চৈত্রীর কলেজের সময় হয়ে এসেছে প্রায়। খেয়ে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এলো সে। 2 পাশে 2 বেনুনি ঝুলাতে ঝুলাতে হেঁটে চলল কলেজের দিকে। চৈত্রীদের বাড়ি থেকে তাদের কলেজের দূরত্ব এই মিনিট 15 মতো। লাল ইট দিয়ে তৈরি রাস্তাটা, 2 পাশে ঝোপঝাড়ে ভরপুর। কি যেন সাদা সাদা ফুল ফুটে থাকে রাস্তার ধারে ওই ঝোপঝাড়গুলোর মধ্যে। ফুলগুলোর নাম তার অজানা, তবে মাঝে মাঝে এই রাস্তা ধরে যাওয়ার সময় সে তুলে নিয়ে যায় ওই শুভ্র রঙা ফুলগুলো। যদিও তারপর বাড়িতে গিয়ে মায়ের ঝাড়ি খেতে হয় তাকে। তার মায়ের মতে সে রাস্তা থেকে আগাছা তুলে নিয়ে গিয়ে ঘর নোংরা করে। চৌধুরী রাস্তায় 2 ধারে চোখ বুলাতে বুলাতেই হেঁটে যাচ্ছিল সামনের দিকে। রাস্তাটা বেশ ফাঁকা। হঠাৎ তার চোখ আটকে গেল একটু দূরে অবস্থানরত একটা ছেলে আর একটা মেয়ের দিকে। চৌধুরী ভালোভাবে দেখলো, অবাক হলো সে। এ তো সেই নির্ময়। আর সামনে থাকা মেয়েটি তাদের পাশের পাড়ার আমির কাকার মেয়ে নিঝুম। ভ্রু কুচকালো চৌধুরী। এরা দুজন এখানে এই ফাঁকা রাস্তায় আবার কি করছে? কোনো ইটিস পিটিস চলছে নাকি এদের মধ্যে? চৌধুরী স্বভাবতই ভীষণ কৌতূহলী মেয়ে। সে আর একটু এগিয়ে গেল সামনের দিকে। নিঝুম নামক মেয়েটি তার ব্যাগ থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিল নির্ময়ের দিকে। মেয়েটার চোখে মুখে স্পষ্ট লজ্জালো ভাব। চৌধুরীর কুচকানো ভ্রুজোড়া আর কুচকে এলো। কি আছে ওই কাগজে? চিঠি নাকি আবার? প্রেমপত্র? চৌধুরী হাসি পেল খুব। ইচ্ছা করছে এখানে হাসতে হাসতে গড়াগড়ি খেতে। এই হ্যাংলা পাতলা নির্মম নির্দয় নির্ময়কে নাকি আবার মেয়েরা পছন্দ করে। আজকালকার মেয়েদের পছন্দ যে এত খারাপ জানা ছিল না চৌধুরীর। হ্যাংলা পাতলা বাঁশের মতো একটা ছেলে দেখলে মনে হয় ফু দিলে উড়ে যাবে কোথাও একটা। তার মধ্যে মুখটা রাখে সবসময় হাড়ের মতো করে। কথার তো ওই স্ত্রী, মুখ থেকে কথা বলে না, যেন বোম মারে। সেই ছেলেকে নাকি আবার মেয়েরা প্রেমপত্র দেয়।
নির্ঘাতেই মেয়েদের চোখে কিছু হয়েছে, নয়তো এত সুন্দর সুন্দর ছেলে থাকতে এই চিকন চাকনা নির্ময়ের মতো মেয়েরা ধপাস করে পড়বে কেন? সে যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নির্ময়ের প্রেম ঘটিত ব্যাপার দেখলেই চলবে না তার। তাকে কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তার। অনেক কষ্টে ঠোঁট টিপে নিজের হাসি আটকে চৌধুরী নির্ময় আর নিঝুমের পাশ কাটিয়ে হাঁটা ধরলো কলেজের দিকে। 2 কদম এগিয়ে যেতেই তার ডাক পড়ল পেছন থেকে। গুরু গম্ভীর কণ্ঠে নির্ময় বলল, চৈত্র। থমকে দাঁড়ালো চৈত্রী, ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে, ভ্রুকুচকে বলল, আমি না আপনাকে চৈত্র বলে ডাকতে বারণ করেছি নির্ময় ভাই? নির্ময় তাকালো চৈত্রীর পানে, থমথমে কণ্ঠে বলল, আমিও তো তোমাকে বলেছিলাম আমাকে ভাই বলে সম্বোধন করবে না। আমিও বলেছিলাম আপনাকে আমি আর ডাকবো না, ডাকিও নি আমি, আপনিই ডেকেছেন আমাকে, তো আপনাকে আমি তো ভাই বলতেই পারি। নির্ময় কোনো উত্তর দিল না। চৈত্রীর কথায় শুধুমাত্র একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই কাগজটা নাও তো চৈত্র। কেন? প্রশ্ন না করে নাও। চৈত্রী আর কথা বাড়ালো না, এমনি তার কলেজে দেরি হয়ে যাচ্ছে। সে এগিয়ে এলো, নিঝুমের হাত থেকে নিয়ে নিল কাগজটি। নির্ময় তাকালো সেদিকে, আদেশে সুরে বলল, পড়ো কাগজটাতে কি লেখা আছে। চৈত্রী একবার দৃষ্টিপাত করলো নির্ময়ের দিকে, একবার দৃষ্টিপাত করলো নিঝুমের দিকে, অতঃপর ভাঁজ করা কাগজটি খুলে পড়া শুরু করলো। প্রিয় নির্ময় ভাই, এইটুকু পরেই থামলো চৈত্রী। ভ্রু কুচকালো নির্ময়, বলল, কি হলো, থামলে কেন? পড়ো। চৈত্রী তাকালো নিঝুমের দিকে। মেয়েটা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সে না হয় একটা প্রেমপত্র দিয়েছিল নির্ময়কে, সে না পড়লে না পড়তো, তাই বলে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অন্য কাউকে দিয়ে পড়াতে হবে সেই প্রেমপত্র? চৈত্রীর রাগ হলো ভীষণ। এই কেমন মানুষ? অন্য মানুষকে লজ্জায় ফেলতে এর ভালো লাগে? এই যে চৈত্রী সব সময় বলে নির্মম নির্দয় নির্মম, ঠিকই বলে, কথাটা আজ তার প্রমাণ পেল সে। কতটা নির্দয়ী লোক! চৈত্রী তার হাতে থাকা চিঠিটা এগিয়ে দিল নির্ময়ের দিকে, বলল, কথাটা শেষ হতেই নির্ময় তার গুরুগম্ভীর কণ্ঠে থমকে উঠল। চৈত্রীকে বলল, তোমাকে পড়তে বলেছি না, পড়ো তুমি। কেঁপে উঠল চৈত্রী, ভয়ে ভয়ে পড়া শুরু করলো চিঠিটা। প্রিয় নির্ময় ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার যে ইদানিং ঠিকভাবে নাওয়া খাওয়া গোসল কিছুই হচ্ছে না, সব সময় শুধু আপনার কথাই মনে পড়ছে আমার। আপনি যখন আমার সামনে থেকে হেঁটে যান, আমার বুকের ভিতর তখন ধুকপুক ধুকপুক আওয়াজ হয়, স্পষ্ট সেই আওয়াজ শুনি। আপনার দিকে আমি যখন তাকাই তখন আমার লজ্জা লজ্জা লাগে। রাতে ঘুমোতে গেলেও আমি আপনার স্বপ্নই দেখি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নির্ময় ভাই, দয়া করে ফেরাবেন না আমায়। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি, আপনার ভালোবাসার কাঙাল নিঝুম। চিঠিটা পড়া শেষ করে অট্ট হাসিতে ফেটে পড়ল চৈত্রী। ভ্রু কুচকালো নির্ময়, বলল, হাসছো কেন এভাবে? নিজের জিনিস নিজেই পড়ে নেবেন, আমি পারবো না পড়তে। না নির্ময় ভাই, আপনাকেও মেয়েরা এত পছন্দ করতে পারে, জানতাম না তো আমি। কেন পছন্দ করতে পারে না নাকি? হাসি থামালো চৈত্রী, আমতা আমতা করে বলল, অবশ্যই পারে, কেন পারবে না? নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, অতঃপর নিঝুমের দিকে তাকিয়ে বলল, ওখানে ইতি আপনার ভালোবাসার কাঙাল হবে না, কাঙালি হবে। কাঙাল পুরুষবাচক শব্দ, আর তুমি মেয়ে, তাই স্ত্রীবাচক শব্দ কাঙালি হবে। আর বললে যে আমাকে দেখলেই নাকি তোমার বুকে ধুকপুক ধুকপুক আওয়াজ হয়, ওটা ভালোবাসা নয়, ওটা তোমার হার্টে সমস্যা হতে পারে। ভালো ডাক্তার দেখিও। বয়স কত তোমার? ভালোবাসা মানে বোঝো? এদিকে নিঝুম উত্তর দিল না কোনো, মাথা নুয়ে চুপ করে দাঁড়িয়ে আছে সে। ধমকে উঠল নির্ময়, বলল, আই মেয়ে, কি জিজ্ঞেস করেছি? বয়স কত তোমার? কেঁপে উঠল নিঝুম, তুতলিয়ে বলল, 14। ভ্রু কুচকালো নির্ময়, বলল, 14 বছর, তার মানে নবম শ্রেণীর ছাত্রী। নিঝুম মাথা দুলিয়ে সায় দিল নির্ময় কথার। নির্ময় কপাল টান করে তাকালো নিঝুমের দিকে, বলল, A+B² সূত্রটা বলো তো। নিঝুম এলোমেলো দৃষ্টি ফেলল। এমনি সে পড়াশোনায় কোনো কালেই ভালো ছিল না, তারপরে যতটুকু মনে ছিল তাও এখন নির্ময় সামনে গুলিয়ে ফেলেছে। নিঝুম বলতে পারছে না কিছুই, শুধু আমতা আমতা করেই যাচ্ছে। নির্ময় ধমকে উঠল আবারও, বলল, নবম শ্রেণীতে পড়ো, এখনো A+B² সূত্রটা বলতে পারছিস না? আবার এসেছিস প্রেমের প্রস্তাব দিতে? যা ফোট এখান থেকে। ব্যাস, নিঝুমকে আর কে পায়? দৌড়ে পালিয়ে গেল নির্ময়ের সামনে থেকে। প্রেম প্রীতি আর তার ভালো লাগে না। এই নির্ময় নামক নির্মম নির্দয় মানুষের সামনে তো আর সে আসবে না, ভুলেও আসবে না। চৈত্রী এতক্ষণ গোল চোখে দেখছিল সবটা। কি ছেলের বাবা,
এর জন্যই পড়ুয়া ছেলেদের একদম পছন্দ করে না চৈত্রী। এদের মাথায় সবসময় পড়া ঘুরে। এই যেমন নিঝুম প্রেম নিবেদন করলো নির্ময়কে। নির্ময় যদি নিঝুমকে ভালো নাই লাগে তাহলে অন্য কিছু বলেও তো তাকে প্রত্যাখ্যান করতে পারতো সে, তাই না? অঙ্কের সূত্র কেন জিজ্ঞেস করতে হবে? যত সব। মনের মধ্যে নির্ময়ের জন্য একরাশ রাগ নিয়েই কলেজের পথে পা বাড়ালো চৈত্রী। তখনই পেছন থেকে আবার ডেকে উঠল নির্ময়। বলল, চৈত্র। ভ্রুকুচকে পেছনে তাকালো চৈত্রী, বিরক্ত ভরা কণ্ঠে বলল, আবার কি নির্ময় ভাই, এমন নির্দয়ের মতো বারবার পিছু ডেকে আমার দেরি কেন করিয়ে দিচ্ছেন? নির্ময় তাকালো চৈত্রীর দিকে, থমথমে কণ্ঠে বলল, আমি ওই দিকটাই যাব। তো যাবেন, কে বারণ করেছে আপনাকে? একসাথে চলো। বিস্মিত হলো চৈত্রী। পাশাপাশি বাড়িতে থাকলেও নির্ময়ের সাথে তেমন একটা কথা কখনো হয়নি চৈত্রী। নির্ময়কে কোনো কালে ভালো লাগতো না তার। আর নির্ময় কেমন অন্তর্মুখী স্বভাবের, সবসময় একা একা বই নিয়ে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। সেই নির্ময়ের হঠাৎ কি হলো? এই 2 দিন ধরে তার গায়ে পড়ে এসে কথা বলছে। ভূতে টুতে ধরেছে নাকি? হবে হয়তো তাই। এমনি নির্ময়দের ঘরের কোণে কয়েকটি তেঁতুল গাছ আছে। শোনা যায় ওই গাছে নাকি কোনো পেতনির বসবাস। গাছ থেকে সেই পেতনিটা নেমে এসে নির্মম নির্দয় নির্ময়ের ঘাড়ে চাপল না তো? চৈত্রীর আকাশ পাতাল ভাবনার মধ্যেই সামনে হাঁটা ধরল নির্ময়। যেতে যেতে বলল, কি চৈত্র, এখন তোমার কলেজের দেরি হচ্ছে না? ধ্যান ভাঙল চৈত্রীর। দ্রুতই ছুট লাগালো নির্ময়ের পেছনে। এবার না গেলে সত্যি দেরি হয়ে যাবে তার। তারপরে ওই হিমেশ নামক ভয়ঙ্কর টাকলা স্যারকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আর চৈত্রী কোনোভাবে ক্লাসের সামনে দাঁড়িয়ে থেকে নিজের এত সুন্দর মান ইজ্জত নিয়ে টানাটানি বাজাতে চাইছে না। দুপুরে তপ্ত রৌদ্র, চারদিকে কেমন একটা থমথমে নিস্তব্ধ পরিবেশ। সবাই হয়তো দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে একটু। চৈত্র কেবল এসেছে কলেজ থেকে। এই রোজ রোজ ক্লাস করতে করতে তার জীবন তেজপাতা। মাঝে মাঝে 2-1 দিন কলেজে না গেলে কি এমন হয়? কিন্তু এই কথা ঘরে বললেই তার মা ঝাঁটা নিয়ে তেড়ে আসে তার দিকে। মায়ের ঝাঁটার বাড়ির ভয়েও সে ছুটে যায় কলেজে। চৈত্রী কলেজ থেকে এসে কলেজ ড্রেস পরিহিত অবস্থায় ফ্যান ছেড়ে শুয়ে পড়ল বিছানায়। ক্লাস করতে করতে ক্লান্ত সে। এখনও একটু ভালো লাগছে। ঠিক তখনই রুমে প্রবেশ করলেন চামিলি বেগম, চৈত্রীর একমাত্র মা। রুমে ঢুকে ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমি জানতাম তুই কলেজের ড্রেস না পাল্টে বিছানায় চিত হয়ে পড়বি। যা ওঠ, কলেজ ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে আয়। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল চৈত্রী। বলল, যাচ্ছি মা। চোখ গরম দিলেন চামিলি বেগম। বললেন, যাচ্ছি না, এখনই যাবি। আমাদের সময় স্কুল বা কলেজ থেকে এসে ড্রেস না পাল্টে শান্তি পেতাম না। আর আমার মেয়ে এটা হয়েছে একদম আমার বিপরীত। যত রাজ্যের খারাপ গুণ আছে সব এই মেয়ের মধ্যেই আছে। এই শুরু হয়ে গেল তার মায়ের আদি জন্মের কাহিনী। কবে কি করেছে, কবে কিভাবে স্কুলে গিয়েছে। বৃষ্টির মধ্যে মাইলের পর মাইল হাঁটু অবধি কাদা পেরিয়ে স্কুলে গিয়েছে। তারা তবু স্কুল বন্ধ দেয়নি। ব্যাগ ছিল না সে আমলে। তারপর পলিথিনে করে বই নিয়ে যেতে হয়েছে তাদের শুরু করবে এসব কাহিনী বলা। রোজ রোজ এই কাহিনীগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈত্রীর। এখন যদি বলা শুরু করে তার মায়ের থেকে ভালো সে বলতে পারবে। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবস্থানরত আলনা থেকে একটা 3 পিস নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। মফস্বল শহরে একতলা বাড়ি তাদের। অমন বড় লোকদের মতো বাড়ির প্রতিটি ঘরে ঘরে ওয়াশরুম করেনি তারা। পুরো বাড়িতে একটাই ওয়াশরুম তাদের। মিনিট 30 পর ওয়াশরুম থেকে একদম গোসল সেরে বেরিয়ে এলো চৈত্রী। চুল মুছতে মুছতে ঢুকলো তার রুমে। পেটে খিদে নেই তেমন। কলেজ থেকে আসার সময় বাজারের বুলু কাকাদের হোটেল থেকে সিঙ্গারা কিনে খেতে খেতে এসেছে সে। রুমে ঢুকতেই অবাক হলো চৈত্রী। গুনগুন করে পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে আওয়াজটা। তার রুমের পাশ থেকে আসছে এই পড়ার ধ্বনি। এই দুপুর বেলা আবার কার মাথা খারাপ হলো যে বই পড়তে বসেছে? ভ্রু কুচকে জানলার দিকে গেল সে। যা ভাবছিল তাই। মাথা খারাপটাই নির্মম নির্দয় নির্ময়ের হয়েছে, নয়তো এই দুপুরে পড়ে কেউ। কিন্তু এই লোক এখানে কি করছে? তার রুম তো এখানে ছিল না। তার রুম তো ছিল তাদের বিল্ডিংয়ের অপর পাশে। আর এই রুমটা ছিল নির্ময়ের বড় বোন নিহার। তাহলে আজ হঠাৎ তার রুমে সোজাসুজি রুমে কি করছে ভদ্রলোক? তাও একদম টেবিল চেয়ার সহ। টেবিল চেয়ারটাও রেখেছে একদম জানালার কাছে। চৈত্রীর রুমের জানালা নির্ময়ের এই রুমের জানালা একদম সোজাসুজি অবস্থানে। চৈত্রীর কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে এলো। সে গলা উঁচে ডাকলো নির্ময়কে। বলল, নির্ময় ভাই। নির্ময় বই থেকে মাথা উঁচিয়ে তাকালো চৈত্রীর দিকে। সদ্য গোসল করেছে চৈত্রী।
বেজে চুল বেয়ে পড়ে গড়িয়ে পড়ছে টুপটাপ পানির ফোঁটা। চোখে মুখেও কেমন ছড়িয়ে রয়েছে অন্যরকম স্নিগ্ধতা। এ কেমন রূপ, যেন নেশা ধরিয়ে দিচ্ছে বিনা মাদক দ্রব্য সেবনে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। ঢোক গিলল সে, দৃষ্টি নত করল দ্রুত, মৃদু কণ্ঠে বলল, এভাবে আমার সামনে আর কখনো আসবে না চৈত্র। অবাক হলো চৈত্রী। গোল গোল চোখে তাকালো নিজের দিকে। সে আবার কিভাবে এসেছে যে নির্ময় তাকে এভাবে তার সামনে আসতে বারণ করেছে? সব তো ঠিকঠাকই আছে। নির্ঘাত এই ব্যাটার মাথা খারাপ হয়েছে, নয়তো হুট করে এমন কথা বলবে কেন? চৈত্রী গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে, অবাক সুরে প্রশ্ন করলো, কিভাবে এসেছি নির্ময় ভাই? এলোমেলো দৃষ্টি ফেললো নির্ময়, বলল, ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? আপনি বুঝিয়ে বলেই তো বুঝবো নির্ময় ভাই। এত বোঝার সময় হয়নি তোমার। আগে বড় হও, তারপর বুঝবে। আমি যথেষ্ট বড় হয়েছি নির্ময় ভাই। বয়স কত তোমার? 17। 18 হয়নি এখনো। কথাটি বলে নির্ময় আবার মুখ গুজল বইয়ের পাতায়। চৈত্র আর কথা বাড়ানো না এই বিষয়ে। এই মাথা খারাপ লোককে কিছু বলে কোনো লাভ আছে কি? তার থেকে সে যা জিজ্ঞেস করতে চাইছিল তাই জিজ্ঞেস করুক। চৌধুরী স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন নির্ময় ভাই? ব্রু কুচকালো নির্ময়, বলল, আমার বাড়িতে আমি থাকবো না তো কোথায় থাকবো? তা নয়, আপনার বাড়ি ঠিক আছে, কিন্তু এই রুম তো আপনার নয়, এটা তো নেহাপুর রুম। আপনি হঠাৎ এই রুমে কেন? এই রুমে আলো বাতাস ভালো আসে, আমার পড়তে সুবিধা হয়, তাই এই রুমে চলে এসেছি আমি। নির্ময় থমথমে কণ্ঠের উত্তরে চৌধুরী ঠোঁট গোল করে বলল। ও, একটু থামলো নির্ময়, বলল, আমি এখন থেকে এই রুমেই থাকবো। হতাশ হলো চৈত্রী। আগে তো তা দূরে থাকতো একটু, মাঝে মাঝে গুনগুনিয়ে বান্দার পড়ার শব্দ শুনত সে, আর এখন রাত দিন 24 ঘন্টা শুনতে হবে। আর তার মাও 24 ঘন্টা তার পেছনে ঝাঁটা হাতে ছুটবে আর কড়া কণ্ঠে বলবে। নির্ময়ের কাছ থেকে কিছু শেখ। চৈত্রী কাতর দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, আপনাদের ঘরে কি আর কোনো আলো বাতাস কোনো রুম নেই? কেন? আমি এ ঘরে থাকলে সমস্যা কি তোমার? চৈত্রী হতাশ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, বিড়িয়ে বলল, আপনি গোটা মানুষটাই তো আমার সমস্যা। ব্রু কুচকালো নির্ময়, সন্ধ্যান কণ্ঠে বলল। কিছু বললে? মেঘি হাসলো চৈত্রী, বলল, না, কিছু না। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার সমস্যা হলেও আমার করার কিছুই নেই চৈত্র। আমি আজ থেকে এই রুমেই থাকবো। ঘড়ির কাঁটায় রাত 12টায় ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ কোলাহলহীন। মাঝে মাঝে দূর দূর থেকে শুধু আওয়াজে শোনা যাচ্ছে রাস্তায় বেড়ে ওঠা অবহেলিত কুকুরগুলোর বিষণ্ণ কান্নার আওয়াজ। নির্ময় জানালার ধারে তার টেবিলে চেয়ারে বসে গুনগুনিয়ে পড়েই যাচ্ছে। আর চৈত্রী বিরস মুখে বসে আছে তার বিছানায়। আগে তো সারাদিন এই নির্ময় নামক ব্যক্তির পড়ার জন্য উঠতে বসতে মায়ের হাতে ঝাড় খেতে হতো। তবু রাতে নিজের এই সুন্দর বিছানায় একটু তো শান্তিতে ঘুমাতে পারত। কিন্তু এখন কি এই নির্ময়ের পড়ার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবে না নাকি? শেষ পর্যন্ত এই পড়ুয়া পুরুষের জন্য তার ঘুমকেও বিদায় দিতে হবে? এমনকি রাতের বেলায় চারদিকে পরিবেশ নিস্তব্ধ থাকায় স্বল্প শব্দ জোরে শোনা যায়। তার মধ্যে চৌধুরীর ছোটবেলা থেকে ঘুম খুব পাতলা। কোনো শব্দ হলে সে ঘুমাতে পারে না, আবার অল্প শব্দেও ঘুম থেকে লাফিয়ে ওঠে সে। যদিও জানালাটা লাগিয়েই শুয়েছিল চৈত্রী, কিন্তু লোহার গ্রিলে স্টিলের জানালা হওয়ায় পড়ার শব্দ তো সে শোনা যাচ্ছেই। তপ্ত নিঃশ্বাস ফেলল চৈত্রী। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। আলতো হাতে খুলল জানালাটা, চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় এক দৃষ্টিতে বইয়ের দিকে মুখ করে পড়ছে। চারপাশ তার আর কোনো খেয়াল নেই। এত কি পড়ছে কে জানে। চৈত্রী ভালোভাবে তাকালো নির্ময়ের দিকে। ছেলেটা হ্যাংলা পাতলা হলেও শারীরিক গঠন অনেকটা চাইনিজ কোরিয়ারদের মতো। গায়ের রংটা তার মতোই উজ্জ্বল, কিন্তু চোখ দুটো তাদের মতো ছোট ছোট পুঁটি মাছের মতো নয়। চোখ দুটো বাঙালিদের মতোই। মানুষ বলে সন্তান গর্ভে নিয়ে মেয়েরা যাদের মুখশ্রী বেশি দেখে, গর্ভের সন্তান নাকি তাদের মতোই হয়। তাহলে নির্ময়ের মা কি তাকে গর্ভে নিয়ে চাইনিজ কোরিয়ান মানুষদের বেশি দেখেছিল যে নির্ময় তাদের মতো হয়েছে? তাও না হয় মানা গেল যে মুনিয়া বেগম মানে নির্ময়ের মা তাকে গর্ভে নিয়ে চাইনিজ কোরিয়ানদের দেখেছিল, তাই নির্মম তাদের গঠন, হ্যাংলা পাতলা শারীরিক গঠন তাদের মতো
ত্বকের উজ্জ্বলতা পেয়েছে, কিন্তু এই শারীরিক গঠন হতে হতে চোখের কাছে গিয়ে কেন থেমে গেল? চোখ দুটো কেন পুঁটি মাছের মতো হলো না? বিশাল চিন্তার বিষয় এটা, কিন্তু এই চিন্তার কোনো সুরাহা চৈত্রী বের করতে পারছে না। পারবে কিভাবে? সে তো মানবিক শাখার শিক্ষার্থী। ইস, চৌধুরীর এখন আফসোস হচ্ছে ভীষণ। আর যদি সে বিজ্ঞান শাখার শিক্ষার্থী হতো, তাহলে নির্ময়ের এই চোখের রহস্য সে উদ্ঘাটন করে ফেলতে পারত। তবে চৌধুরীর এই আফসোস টিকল না বেশিক্ষণ। চৌধুরীর আকাশ পাতাল ভাবনার মধ্যে তাকে ডেকে উঠল নির্ময়, গম্ভীর কণ্ঠে বলল। চৈত্র। ধ্যান ভাঙল চৌধুরীর, বলল, কি ভাবছিলে? চৌধুরী বিরস মুখে তাকালো নির্ময়ের দিকে, বলল, নির্ময় ভাই, ঘুমাবেন না আপনি? ভ্রু কুচকালো নির্ময়। কেন? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আমি। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে, বলল, তো ঘুমাও, কে বারণ করেছে? চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, আমিও তো ঘুমোতে চাই, কিন্তু আপনার পড়ার শব্দে ঘুমোতে পারছি না। আপনি আল্লাহর ওয়াস্তে এখন পড়া বন্ধ করে নিজেও একটু ঘুমোন, আর আমাকেও একটু ঘুমাতে দিন। নির্ময় পাত্তা দিল না চৌধুরীর কথায়। চৌধুরীর দিক থেকে দৃষ্টি সরিয়ে আবার মুখ গুজেলো বইয়ের পাতায়, গুনগুনিয়ে পড়তে শুরু করলো। বিরক্ত হলো চৌধুরী, বিরক্ত ভঙ্গিতে বলল, আপনি কি সারাদিন রাত 24 ঘন্টা পড়তে পড়তেই এমন শুকিয়ে গেছেন নির্ময় ভাই? নির্ময় চোখ তুলে তাকালো চৌধুরীর দিকে, থমথমে কণ্ঠে বলল। তোমার ওজন কত? ঠোঁট বাঁকালো চৌধুরী, বলল, একটা মেয়েকে তার ওজন জিজ্ঞেস করতে আপনার লজ্জা করে না নির্ময় ভাই? না, করে না। তবে দেখে তো মনে হচ্ছে 40 কেজির বেশি হবে না। একটু থামলো নির্ময়, ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো তাও পড়তে পড়তে শুকনা, আর তুমি তো সারাদিন খেয়ে আর ঘুমিয়ে শুকনা। ফুঁসে উঠল চৌধুরী, ঠাস করে আটকে দিল জানালাটা। ওই যে কথা আছে না, উচিত কথার ভাত নেই, এখানেও ব্যাপারটা তেমনই হয়েছে। চৌধুরী নিজেও হ্যাংলা পাতলা, কিন্তু সে তার স্বীকার করতে নারাজ। সে শুধু নিজের দিক চোখে নির্ময়কেই হ্যাংলা পাতলা দেখে আর তাকে নিয়ে হাসতে পছন্দ করে। ঘন্টা খানেক কেটে গেল, চৌধুরী জানালা খুলল না। নির্ময় পড়ার ফাঁকে ফাঁকে বার কয়েক তাকিয়েছে চৌধুরীর জানালার দিকে। মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে? নির্ময় ভাবলো কিছুক্ষণ, অতঃপর পড়ার টেবিলে ড্রয়ার খুলে একটা কালিহীন কলম বের করে ছুঁড়ে মারল চৌধুরীর জানালার দিকে। স্টিলের জানালায় ঝনঝন করে শব্দ হলো। বিছানায় ধরফড়ি উঠে বসলো চৌধুরী, ব্যগ্র কণ্ঠে শুধালো, কে কে? অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকতে থাকতে মাত্র চোখ দুটো লেগে এসেছিল চৌধুরীর। এরই মধ্যে হঠাৎ শব্দে লাফিয়ে উঠেছে সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চৌধুরী। নির্ঘাত এটা নির্মম নির্ময়ের কাজ। ফুঁসতে ফুঁসতে সে গিয়ে দাঁড়ালো জানালার কাছে, টেনে খুললো জানালাটা। এ কি, নির্ময় জানালা তো বন্ধ, পড়ার শব্দ পাওয়া যাচ্ছে না, তার মানে সে ঘুমিয়ে গেছে। তাহলে চৌধুরী জানালায় আওয়াজ কে করলো? ভয় পেয়ে গেল চৌধুরী। আবার ভুটটুত না তো, এমনি গভীর রাত। চৌধুরী শুনেছে এ সময় নাকি তেনাদের আড্ডা বেড়ে যায়। কাঁপন উঠে গেল চৌধুরীর, ঠকঠক করতে শুরু করলো সে। দ্রুতই চৌধুরী জানালাটা বন্ধ করলো, দৌড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো বিছানায়। চৌধুরী যেতেই নিজের রুমে জানালাটা একটু ফাঁকা করে বাইরে উকি দিল নির্ময়। মেয়েটা সম্ভবত ভয় পেয়ে গেছে। আলতো হাসলো সে, অতঃপর আবার জানালাটা বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। দুপুরের নিস্তব্ধতা চারিদিকে বিরাজমান। এ সময় পথে ঘাটে মানুষ তেমন নেই বললে চলে। দোকানপাটগুলোও বন্ধ। চৌধুরী বিরস মুখে হেলে দুলে ঢুকলো বাড়িতে। মাত্রই কলেজ থেকে ফিরেছে সে। ক্লান্ত চোখ মুখে নিজের রুমে যেতে চমকে উঠল চৌধুরী। একে তার রুম সব এলোমেলো। তার পড়ার টেবিলটা জানালার কাছে নিয়ে রাখা হয়েছে ঠিক নির্ময়ে সোজাসুজি। এটা কে করলো? চৌধুরী নাক মুখ কুঁচকে চিৎকার করে বলল, মা, মা, মা। চামেলি বেগম দৌড়ে এলেন। চৌধুরী রুমে ঢুকতে ঢুকতে বললেন, কি হয়েছে? ওভাবে শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? আমার রুম এলোমেলো কে করেছে? হ্যাঁ, আর আমার এই টেবিল চেয়ার এখানে কে এনেছে? চামেলি বেগম ভাবলেশহীন ভাবে উত্তর দিলেন, বললেন, আমি করেছি সব। চোখ বড় বড় করে ফেললো চৌধুরী, বলল, কি কেন? কেন আবার? ওই পাশে বসে নির্ময় সারা দিন পরে দেখিস না, তাই তোর টেবিলে ওর সোজাসুজি এনে দিয়েছি। যদি ওর বাতাস লেগে একটু পড়তে বসিস তুই, এমনিতে তো পড়বি না। চৌধুরী অসহায় দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, বলল, মা, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু সব সময় ওই নির্মম নির্দয় নির্ময়ের জন্যই রীতিমতো আমার উপর নির্যাতন করো। আমার রুম, আমার কি একটা সকালত নেই যে রুমের কোন জায়গায় কোন জিনিসটা রাখবো?
তেতে উঠলেন জামিলে বেগম। বললেন, তোর আবার কিসের শখ আহ্লাদ? ওই সব শখ আহ্লাদ গিয়ে শ্বশুর বাড়িতে খাটাস। নির্ময় ছেলেটাকে দেখেছিস? কি সুন্দর ব্যবহার, মা বাবার মুখের উপর কোনো কথা বলে না। আর আমার মেয়েরা সব সময় মুখে যেন খই ফুটে। বদমাইশ মেয়ে, তোকে নির্ময়ের পা ধুয়ে পানি খাওয়া উচিত। পা ধুয়ে পানি খা। কথাটা বলতে বলতে চৌধুরীর রুম থেকে বেরিয়ে গেলেন জামিলে বেগম। চৌধুরী কটমট করে জানলা দিয়ে থেকে তাকালো নির্ময়ের রুমের দিকে। তার রুম ফাঁকা, নির্ময় নেই রুমে। ফুঁসে উঠল চৌধুরী। এই নির্দয় নির্মম প্রথমে তার শান্তি নষ্ট করেছে, তারপর ঘুম, এখন তার রুম শখ আহ্লাদেও নজর দিয়েছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কাঁধ ব্যাগটা খুলে বিছানায় ছুঁড়ে মারল চৌধুরী। অতঃপর গটগট করে বেরিয়ে গেল বাইরে। আজ এই বেটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, না হয় হবে না। একটা পাজি, অভদ্র লোক। মিনিট পাঁচেক পর আবারও ফুঁসতে ফুঁসতে রুমে ঢুকলো চৌধুরী, কিন্তু এবার তার হাতে ছোটখাটো একটা পলিথিন ভর্তি বালি। রুমে ঢুকে আর কোনো দিকে না তাকিয়ে, কোনো বাজবিচার না করে চৌধুরী জানলা থেকে নির্ময় রুমের ভেতর ছুঁড়ে মারল বালি ভর্তি পলিথিনটা। অমনি চিৎকার করে উঠল কেউ, বলল, কোন গর্ধব মহিলা বালি মারলো? হকচকে উঠল চৌধুরী। ভালোভাবে তাকালো নির্ময় রুমের দিকে। নির্ময় বালিতে মাখামাখি হয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পলিথিনটা অবস্থান নিয়েছে ঠিক নির্ময়ের মাথার উপরে। আঁতকে উঠল চৌধুরী। এ কি, এই বেটা রুমে কখন এলো? যাওয়ার সময় সে তো দেখে গেল এ কেউ নেই এ রুমে। নির্ময় কটমট করতে করতে এলো জানালার কাছে, বলল, গর্ধব মহিলাদের মতো কাজটা করলে কেন তুমি চৈত্র? ঢোক গিল চৌধুরী কাচুমুচু হয়ে বলল, আমাকে একদম মহিলা বলবেন না নির্ময় ভাই, আমি মোটেও মহিলা নই। মহিলাদের মতো কাজ করলে মহিলা বলবো না তো কি বলবো? চৌধুরী উত্তর দিল না কোনো। সে আপাতত এখান থেকে পালানোর পথ খুঁজছে। এমনি তো নির্ময়ের মুখ থেকে নির্মম কথা ছাড়া কথা বের হয় না, তার উপর আজ সে যে কাণ্ড ঘটিয়েছে তাতে নির্ময় তার ওই থমথমে মুখ দিয়ে বোম মেরেই উড়িয়ে দিবে তাকে। চৈত্রীকে কথা বলতে না দেখে নির্ময় নিজের দিকে তাকিয়ে তার গায়ে লেগে থাকা বালিগুলো ঝাড়তে শুরু করলো। এই সুযোগেই পালাতে হবে চৈত্রীকে। পা টিপে টিপে পেছন ফিরে দৌড় লাগালো চৈত্রী। ওপাশে জানালা থেকে চেঁচিয়ে উঠল নির্ময়, বলল, এই গর্ধব মহিলা, দাঁড়াও দাঁড়াও, একদম পালাবে না। ভোরের আলো ফুটেছে, চারদিকে সূর্যটা ছড়িয়ে দিচ্ছে তার তেজস্বী রশ্মি। পাখিদের কিচিরমিচির কলকাকলিতে ভরে গেছে চারিদিক। কবুতরগুলোর বাকবাকুম আওয়াজ শোনা যাচ্ছে। প্রতিদিনের মতো আজও চৈত্রী সকাল সকাল ছাদে উঠেছে কবুতরগুলোকে খাবার দিতে। কবুতরগুলো তাকে দেখে উড়ে উড়ে জেঁকে ধরলো চারপাশ থেকে। আলতো হাসলো চৈত্রীর। ছাদের এক কোণে রাখা গমের কৌটাটা হাতে নিয়ে তা থেকে গম এনে ছিটিয়ে দিতে লাগলো কবুতরগুলোকে। কবুতরগুলো সব একসাথে জড়ো হয়ে হামলে পড়লো গমের দানার উপর। কবুতরগুলোকে গম দিতে দিতেই হঠাৎ চৌধুরীর নজর পড়লো তাদের আর নির্ময়দের ঘরের কোণ ঘেঁষে তেঁতুল গাছটার দিকে। কি সুন্দর তেঁতুল হয়ে ঝুলে আছে গাছটায়। চৌধুরীদের ছাদের কোনো দাঁড়িয়ে হাত বাড়ালে পাওয়া যাবে তেঁতুলগুলো। জিভে জল চলে এলো চৌধুরীর। তেঁতুল গাছটা যদিও নির্ময়দের, কিন্তু পাড়া প্রতিবেশীদের হিসেবে দুই একটা তেঁতুল তো খাওয়াই যায়। এটা মোটেই চুরি নয়, এটা তার প্রতিবেশীগত অধিকার। পৃথিবীর সবকিছু দেখে লোভ সামলানো গেলেও তেঁতুল দেখে লোভ সামলানো বড় দায়। চৌধুরী থামিয়ে দিল কবুতরকে গম দেয়া। হাতে থাকা গমের কৌটোটা রাখলো এক পাশে। অতঃপর চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখলে কেউ আছে কিনা। তেমন কেউ নেই এত সকালে। চৌধুরী এগিয়ে গেল ছাদের কোণে, পা উঁচু করে হাত বাড়ালো তেঁতুল ধরার জন্য। গুটিকর তেঁতুল নিয়েও নিল হাতের মধ্যে। কিন্তু ওই যে বাঙালিদের স্বভাব ভালো নয়, এরা যত পায় তত চায়। চৌধুরী এক হাতে আগে পাড়া তেঁতুলগুলো রেখে আবার হাত বাড়ালো তেঁতুল গাছের দিকে। ঠিক তখনই নিচ থেকে চেঁচিয়ে উঠলো কেউ, বলল, এই গর্ধব মহিলা, এই সকাল সকাল আমাদের গাছের তেঁতুল চুরি করছো কেন? কারো কণ্ঠস্বর পেতেই হকচকে উঠল চৈত্রী। চকিত দৃষ্টিতে সে তাকালো নিচের দিকে। নিচ থেকে নির্ময় তার সোজাসুজি দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। চৈত্রী চমকে উঠল আরো। নিজের ভারসাম্য আর ধরে রাখতে পারল না। এমনিতে ছাদের কিনারায় দুই পা উঁচু করে দাঁড়িয়েছিল সে। নিজের ভারসাম্য রাখতে না পেরে সে সোজা পড়ল নিচের দিকে। আঁতকে উঠল নির্ময়। এমনিই হ্যাংলা পাতলা দেহ তার, এর মধ্যে যদি ওই একতলা উঁচু থেকে তার গায়ের উপর কেউ পড়ে, হোক সেও হ্যাংলা পাতলা বা ভারী কম, তাতেও হাড়গোড় নিয়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ। দ্রুতই নিজের স্থান থেকে সরে যেতে চাইলে নির্ময়, কিন্তু ভাগ্য বুঝি সে সহায় হলো না। চৌধুরী সোজা গিয়ে পড়ল নির্ময়ের ওপর। নির্ময় চিৎকার করে বলল,
ও মা গো, এই কর্থপ মহিলার তাণ্ডবে আমি মরে গেলাম গো। অতঃপর দুজন ধপাস করে পড়ল মাটিতে। নির্ময়ের হ্যাংলা পাতলা দেহটা নিচে, আর তার উপর চৈত্রী। সে গলা জড়িয়ে ধরে রেখেছে নির্ময়ের। ব্যথায় টনটন করে উঠল নির্ময়ের কোমর পিঠ। এবার বোধহয় ভেঙে গেল তার কোমরটা। এই মেয়ে যেখানে যায় সেখানেই একটা না একটা ঝামেলা পাকাবে, আর তাকে তো শাস্তি দিবেই না। এটা যেন পণ করে রেখেছে সে। নির্ময় কটমট করল। দু চার কথা শুনিয়ে দিতে চাইলেও চৈত্রীকে কিন্তু পারল না। থমকে গেল সে। হৃদস্পন্দন বেড়ে গেল ভীষণভাবে। চৈত্রী মিশে আছে আর বুকের সাথে আবার মুখ গুজে রেখেছে নির্ময়ের ঘাড়ে। চৈত্রী উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নির্ময়ের ঘাড়ে, গলায়। মেয়েটার প্রতিটি নিঃশ্বাসের স্পর্শে যেন কেঁপে কেঁপে উঠছে নির্ময়। অজানা অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে তার হৃদয় গহীনে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে নির্ময়ের। কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই কেন? তখন থেকে গলা জড়িয়ে পড়েই আছে। নির্ময় মৃদু ধাক্কা দিল চৈত্রীকে। ডাকলো, চৈত্র, এই চৈত্র। কোনো উত্তর এলো না। মেয়েটা বেহুশ হয়ে গেল না তো আবার? অস্থির হয়ে পড়ল নির্ময়। অস্থির কণ্ঠে ডাকলো, এই চৈত্র, চৈত্র, কথা বলছো না কেন? চৌধুরীর কোনো সারা শব্দ নেই। নির্ময় অস্থির হয়ে পড়ল আরও। নিজে উঠতেও পারছে না, ব্যথার সারা শরীরে। এদিকে চৌধুরীর কোনো হুঁশ নেই। শরীরের থেকেও এখন বুকের মধ্যে বেশি যন্ত্রণা হচ্ছে। মেয়েটা কথা বলছে না কেন? বেশি ব্যথা পেয়েছে কি? চৌধুরীর আবার হলো না তো কিছু? না না, কিছু হতে পারে না চৌধুরীর, কিচ্ছু না। নির্ময় এবার নিচ থেকে জড়িয়ে ধরল চৌধুরীকে। আলতোভাবে ঠোঁট ছোয়ালো তার চুলের ভাঁজে। ব্যাকুল কণ্ঠে আওড়ালো, তোমার কিছু হবে না চৈত্র, কিছু হতে দেবো না আমি। একটু থামলো নির্ময়। গলা উঁচিয়ে অস্থির কণ্ঠে ডাক দিল, মা, ও মা, বাবা। নির্ময় চিৎকার শুনে দৌড়ে এলো নির্ময়ের বাবা সুলতান সাহেব আর মা মনিরা বেগম। ছুটে এসে ছেলে মেয়েদের এই অবস্থা দেখে আঁতকে উঠলেন তারা। সুলতান সাহেব দৌড়ে গিয়ে ধরলেন চৌধুরী, আর নির্ময়কে আর মনিয়া বেগম গলা উঁচিয়ে ডাক দিলেন চৌধুরীর বাবা মাকে। তারাও দৌড়ে এলেন। ছেলে মেয়েদের এমন অবস্থা দেখে তারাও অস্থির হয়ে পড়লেন। দ্রুত চৌধুরী আর নির্ময়কে নিয়ে ছোটা হলো হাসপাতালে। দূরের হাসপাতালে যেতে গিয়ে যদি আবার দেরি হয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে একটু একটু করে। হাসপাতালে পাশাপাশি বেডে শুয়ে আছেন নির্ময় আর চৌধুরী। তখন হাসপাতালে নিয়ে আসার প্রায় অনেকক্ষণ পর জ্ঞান ফিরেছে চৌধুরীর। চৌধুরী ওই উঁচু থেকে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন। ভালো সংবাদ হলো দুজন হাত পা বা কোমর ভাঙা পর্যন্ত যায়নি, তবে দুজন ব্যথাও একদম কম পায়নি। বেশি ব্যথা পেয়েছে নির্ময়। কোমর নাড়াতেই তার কষ্ট। ডাক্তার আজ রাত দুজনকেই হাসপাতালে থাকার জন্য বলেছে, তাই দুজন আজ পড়ে রয়েছে হাসপাতালে। চৌধুরী বারবার আর চোখে তাকাচ্ছে নির্ময়ের দিকে, আর নির্ময় কটমট করে তাকিয়ে আছে তার দিকে। চৌধুরী এমনি এই হাসপাতাল বা হাসপাতালের গন্ধ কোনোটিই ভালো লাগে না। আর তাকে কিনে এই হাসপাতালে আসতে হলো শেষ পর্যন্ত। গভীর রাত, চারদিকে নিস্তব্ধ, নীরব, কোলাহলবিহীন। নির্ময়ের মা আর চৈত্রীর মা দুজনে তাদের দেখাশোনার জন্য থেকে গেছে আজ হাসপাতালে। তবে তারা জেগে নেই কেউই। কেবিনের ভেতরে একটা ফাঁকা সিট পেয়ে ঘুমিয়ে আছে তারা। চৈত্রী সহ কেবিনের অন্যান্য সিটের রোগীরাও ঘুমিয়ে গেছে। শুধু ঘুম নেই নির্ময়ের চোখ জোড়ায়। সে চুপটি করে চৈত্রীর ঘুমন্ত মুখশ্রীর দিকে চেয়ে বসে আছে। মাঝে মাঝে আবার ঠোঁট কামড়ে হাসছে। মেয়েটা কেমন বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখশ্রীতে যেন ছড়িয়ে রয়েছে উপচে পড়া স্নিগ্ধতা। মনের মধ্যে কিছু অবাধ্য বাসনা জাগছে, যা পূর্ণতা দিতে ইচ্ছা করছে খুব। হোক না আজ কিছু অবাধ্য ইচ্ছে পূরণ ক্ষতিকে। আর এই সুযোগটা হয়তো তার জন্য শুধু আজই এসেছে, আর আসবে না। নির্ময় ঘাড় ঘুরে তাকিয়ে দেখলো আশপাশে সবাই ঘুমোচ্ছে বেঘরে। অতঃপর সে কোনো মতে কোমরটা ধরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁত চেপে খুব সাবধানে এগিয়ে গেল চৈত্রীর দিকে। দাঁড়ালো তার পেছন পাশে। আলতো হাতে ছুঁয়ে দিল চৈত্রীর তেল চিটচিটে নাকটা। চৈত্রী ঘুমের মধ্যে ভ্রু কুঁচকে ফেলল। মৃদু হাসলো নির্মল। নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল চৈত্রীর নরম কোমল গাল, নাক, ঠোঁট জোড়া। অতঃপর একটু ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো চৈত্রীর কপালে। একটু সময় নিয়ে গভীরভাবে চুমি খেল সে। তবুও যেন তার তৃষ্ণা মেটে না। নির্ময় আবারও ঝুঁকলো চৈত্রীর দিকে। আর একটা চুমু খাওয়ার বাসনা। তবে সে বাসনার পূরণ হলো না। চোখ খুলল চৈত্রীর। চোখ খুলেই নিজের এতটা কাছে নির্ময়কে দেখে ভরকে গেল সে। লাফ দিয়ে উঠে বসতে চাইলো, তবে পারল না শরীরের ব্যথায়। চৈত্রীকে এভাবে চোখ খুলতে দেখে হকচকিয়ে উঠল নির্ময় নিজেও। তড়াক করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। কিন্তু কোমরে ব্যথা, সে তো ছাড় দেয় না।
সোজা হয়ে দাঁড়ানোর সময় চিৎকার করে উঠতে চাইল সে, কিন্তু তাও পারল না। দাঁতে দাঁত চেপে সয়ে নিল নিজের ব্যথা। এখন চিৎকার করতে গেলে জেগে যাবে সবাই। খানিক কেটে গেল দুজনের নীরবতায়। এরপর মুখ খুলল চৈত্রী, মৃদু কণ্ঠে বলল, আপনি এইখানে কেন নির্ময় ভাই? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। এলোমেলো দৃষ্টি ফেলল সে, আমতা আমতা করে বলল, ওয়াশরুমে যাব একটু। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, ওয়াশরুম তো ওই দিকে, আপনি এদিকে কি করছিলেন? অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো নির্ময়, বলল, ও ওয়াশরুম ওইদিকে, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। চৈত্রী আর বেশি কথা বাড়ালো না, শুধু ঠোঁট গোল করে উত্তর দিল। ও, নির্ময় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। নয়তো আজ ধরা পড়ে গেলে কি হতো কে জানে। নির্ময় এক হাতে নিজের কোমর চেপে ধরে এগিয়ে গেল নিজের বেডের দিকে। ধীরে সুস্থে বসল সেখানে। চৌধুরী ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিক, ভ্রু কুচকে বলল, এ কি নির্ময় ভাই, আপনি বসলেন যে আবার? ওয়াশরুমে যাবেন না? আবার অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। এ মেয়েটার এত প্রশ্ন করা কি দরকার? তখন থেকে প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছে। একটু হাসার চেষ্টা করলো নির্ময়, অপ্রস্তুত ভঙ্গিতেই বলল, চলে গেছে, এখন যেতে হবে না এখন আর। এদিকে হাসপাতাল থেকে বেরিয়ে নিয়ে এসেছে চৌধুরী আর নির্ময়কে। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছে চৌধুরী আর নির্ময়কে। ডাক্তার 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে তাদের। চৌধুরী সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছে, কিন্তু এত কাহিনীর পরও ওই নির্ময়ের পড়া বন্ধ হয়নি একটু। ব্যাটা সেই বিছানায় শুয়ে শুয়ে পড়েই যাচ্ছে। চৌধুরীর মাঝে মাঝে ইচ্ছে হয় ইট মেরে সত্যি সত্যি ব্যাটার কোমর ভেঙে দিতে। না না, কোমর ভেঙে দিলে ওই ব্যাটার পড়া তো বন্ধ হবে না, ভাঙতে হবে ওই ব্যাটার মুখ। না সুস্থ থাকতে ব্যাটার পড়ার জন্য একটু শান্তি পেয়েছে, আর না এই অসুস্থ অবস্থায়। একটা মানুষ এত কিভাবে পড়তে পারে, কিভাবে? চৌধুরীর আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যে ঘর্মাক্ত ক্লান্ত মুখশ্রীতে তার রুমে ঢুকলো চঞ্চল, চৌধুরীর একমাত্র বড় ভাই। পড়াশোনার পাঠ চুকিয়ে ঢাকায় ছোটখাটো একটা কোম্পানিতে একটা চাকরি করে। হঠাৎ বোনের ছাদ থেকে লাফিয়ে পড়ার কথা শুনে দ্রুত চলে এসেছে বাড়িতে। বড় আদরের বোন তার। চঞ্চলকে রুমে ঢুকতে দেখে হাসি ফুটে উঠল চৌধুরীর ঠোঁটে। অন্য সময় হলে এতদিন পর ভাইকে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ত, কিন্তু এখন পায়ে ব্যথার জন্য তাও পারছে না। চৌধুরী ছাদ থেকে নির্ময়ের উপর পড়ায় নির্ময় কোমরে ব্যথা পেলেও চৌধুরী পেয়েছে পায়ে। ভাইকে দেখেই চৌধুরী হাসি মুখে বলল, আরে ভাইয়া, তুমি কখন এলে? চঞ্চল বিছানায় চৌধুরীর পাশে বসতে বসতে বলল, এই তো মাত্রই এসে তোর রুমে এলাম। শুনলাম ছাদ থেকে লাফিয়ে নাকি তুই আত্মহত্যা খেতে গিয়েছিলি। কথাটুকু বলে চঞ্চল চৌধুরীর দিকে তাকালো, আফসোসের সুরে বলল, তুই গাদি আমি জানতাম, কিন্তু তুই যে এত বড় গাদি আগে জানতাম না। আত্মহত্যা করবি ভালো কথা, তা এই এক তালা ছাদে থেকে লাফিয়ে পড়ে? এখান থেকে পড়লে কেউ মরে বলে সেই তো বেঁচে গেলি। আমার বাপের সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার জন্য। শোন বলি কি, এরপর থেকে আত্মহত্যা করতে গেলে ওই বাজারের আনিস কাকার 5 তলা বিল্ডিং এ উপর থেকে লাফ দিস, নয়তো ট্যাকের সামনে গিয়ে দাঁড়াস। বাঁচার সম্ভাবনা খুব কম। ফুঁসে উঠল চৌধুরী, বলল, এই তুই আমার আপন ভাই তো নাকি সৎ ভাই? আপন ভাই বলে তো এইভাবে কথা বলতে পারতিস না তুই। তা ঠিক বলছিস, আমি তোর আপন ভাই না, আর সৎ ভাই ও না। আমি হলাম তোর ধর্মের ভাই। বাবা মা তোকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিল কিনা। চেঁচিয়ে উঠল চৌধুরী, বলল, একদম বাজে কথা বলবি না ভাইয়া। কুড়িয়ে আমাকে নয়, বরং তোকে এনেছিল। ঠোঁট বাঁকালো চঞ্চল, বলল, বলছে তোরই। যাই হোক, এ বিষয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। পরে সত্যিটা জানলে তুই আবার কষ্ট পাবি। এমনি নাকি 1 তলার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা খেতে গিয়েছিলি? আবারও চেঁচিয়ে উঠল চৌধুরী, চেঁচিয়ে বলল, ভাইয়া, তুই আমাকে দেখতে এসেছিস নাকি মজা উড়াতে এসেছিস বলতো? যা, এক্ষুনি যা, বেরো আমার রুম থেকে। ঠোঁট বাঁকালো চঞ্চল, বলল, হ্যাঁ যাবো, তোর রুমে আমি থাকতে আসিনি। জামা কাপড় পাল্টাতে হবে। ঢাকা থেকে যে জামা কাপড় এনেছি সেই জামা পরেই তোর রুমে ঢুকেছি। নাক ঝাঁকালো। যাক, এর জন্যেই তো ভাবছিলাম আমার রুম থেকে এত দুর্গন্ধ কোত্থেকে আসছে। এখন বুঝলাম, এই দুর্গন্ধ তো তোর শরীর থেকে আসছে।
মুখ বাঁকালো চৈত্রী। একদম বাজে কথা বলবি না। আমার শরীর থেকে কখনো দুর্গন্ধ আসে না, আসলে আসে সুগন্ধ, জবা ফুলের সুগন্ধ। মুখ বাঁকালো চৈত্রী। জবা ফুলের সুগন্ধ দুর্গন্ধ কোনোটাই নেই। চাপা মারলেও যুক্তিসঙ্গত চাপা মারা উচিত ভাইয়া। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চঞ্চল, মাথা চুলকে বলল, জবা ফুলের গন্ধ নেই তাই না? তাহলে অন্য যে ফুলের গন্ধ আছে সেটা ভেবে নিস। মুখ ঝামটা দিল চৈত্রী, বলল, পারবো না। পারতে হবে তোকে। আচ্ছা শোন, কি? শুনলাম তুই নাকি ছাদ থেকে লাফ দিয়ে সোজা নির্ময়ের উপর পড়েছিস। ছেলেটা ঠিক আছে তো, নাকি তোর তাণ্ডবে চ্যাপটা হয়ে গেছে? ভাইয়ের দিকে কটমট করে তাকালো চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল। জানি না আমি, তুমি গিয়ে দেখে এসো। ভেঙচি কাটলো চঞ্চল, বলল, হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। আর তুই মরার মতো পড়ে থাক, টাটা। কতটুকু বলে চৌধুরীর রুম থেকে হেলে দিলে প্রস্থান করলো চঞ্চল। ঘণ্টাখানেক পর ফ্রেশ হয়ে নির্ময়দের ঘরে এলো চঞ্চল। তার বোনের জন্য হ্যাংলা পাতলা ছেলেটা এখন বিছানাতে, অবশ্যই তাকে একবার দেখতে আসা উচিত তার। নেহাত হোস্টেল থেকে ভাইয়ের এই অবস্থা শুনে বাড়ি ফিরেছে। কাছে পিঠে শহরের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে 3য় বর্ষে বর্তমানে পড়াশোনা করে সে। তবে বাড়ি থেকে কলেজটা দূরত্ব একটু বেশি হওয়ায় সেখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করে সে। হোস্টেল থেকে ফিরে এসে বসে আছে ভাইয়ের পাশেই। হঠাৎই রুমে চঞ্চলকে প্রবেশ করতে দেখে দাঁড়িয়ে পড়ল নিহা। কতদিন পর সেই মানুষটাকে দেখেছে। মনের করে কিশোরী বয়সে চঞ্চলের জন্য জাগ্রত হওয়া অনুভূতিগুলোর আবার একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠেছে। মানুষটাকে সে শেষ দেখেছিল সেই 4-5 মাস আগে। মানুষটা শুকিয়ে গেছে আগে থেকেই। শুকিয়ে কেন গেল? মানুষটার খাওয়া দাওয়া কি ভালোভাবে হয় না? নিহা এক দৃষ্টি তাকিয়ে আছে চঞ্চলের দিকে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। কতদিনের অদেখা প্রিয় মানুষটা তার। আলতো হাসলো চঞ্চল। নিহার কাছে একটু এগিয়ে এসে নরম কণ্ঠে শুধালো, কেমন আছো নিহমণি? নিউ চোখ নামিয়ে ফেললো, একটু হেসে বলল, এই তো ভালো চঞ্চল ভাই। চঞ্চল আর বেশি কথা বাড়ালো না। সে বসলো নির্ময়ের পাশে, শান্ত কণ্ঠে শুধালো। কি খবর ভাই, কেমন আছো? নির্ময় শোয়া থেকে একটু উঠে বসার চেষ্টা করলো, বলল, এই তো ভালো। আপনি কখন এলেন? চঞ্চল বাধা দিল নির্ময়কে, বলল, আরে আরে, উঠতে হবে না তোকে। অতঃপর একটু থামালো চঞ্চল, বলল, তুমি শুয়েই থাকো। এই তো ঘন্টাখানেক আগে এসে পড়েছি। সময় প্রবাহমান, সে বয়ে চলে বাধাহীনভাবে নিজের গতিতে। দিন 2 কেটে গেল যেন চোখের পলকে। বিছানায় শুয়ে বসে থাকতে থাকতে চৈত্রী হাঁপিয়ে উঠেছে, আর নির্ময় হাঁপিয়ে উঠেছে চৈত্রীকে না দেখতে দেখতে। ভাইয়ের অসুস্থতায় নিহা 1 সেকেন্ডও ডোরে না তার রুম থেকে। সবসময় তার খেদমতে নিয়োজিত থাকে। খেদমত করে না ছাই এই রুমে সে শুধু সারাদিন পড়ে থাকে চঞ্চলকে দেখার জন্য। সে কি নির্ময় বোঝে না? কারণ ওপাশে চৈত্রীর রুমে প্রায় সর্বক্ষণই বোনের কাছে বসে থাকে চঞ্চল, আর এটা সেটা বলে চৈত্রীকে চেতিয়ে দেয়। সবারই সব ঠিকঠাক চলছে, মাঝখান থেকে উপর যাচ্ছে নির্ময়। এদিকে নির্ময়ের হৃদয়ের তৃষ্ণা যে প্রতি ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে তা বোঝে না কেউই। নির্ময় ইদানিং পড়ায়ও মন বসাতে পারছে না। সবাই ঘুমানোর পর মাঝরাতে মাঝে মাঝে কোমর বাঁকিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে সে একটা আবার চৈত্রীকে দেখার আশায়, কিন্তু জানালা বন্ধ মেয়েটার। দেখা পায়নি তার। আজ রাতেও নির্ময় দাঁড়িয়ে আছে জানালার কাছে। প্রতিদিনের মতোই জানালাটা বন্ধ, কিন্তু আজ আর সে যে অপেক্ষা করতে পারছে না। হৃদয়ের তৃষ্ণা যে প্রচণ্ড আকার ধারণ করেছে এই মুহূর্তে, যে তার চৈত্রী নামক পানি দরকার। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, মৃদু কণ্ঠে ডাকলো, চৈত্র, চৈত্র। ওপাশ থেকে সাড়া এলো না কোনো, উঠেও এলো না চৈত্রী। হয়তো সে ঘুমাচ্ছে। নির্ময় আবার কোমর বাঁকাতে বাঁকাতে এগিয়ে গেল তার পড়ার টেবিলের কাছে। টেবিলের ড্রয়ার খুলে আবারও বের করে আনলো একটি কালিহীন কলম। হতপর জানালার কাছে এসে সে ছুঁড়ে মারল চৈত্রী জানালায়। স্টিলের জানালায় ঝনঝন করে শব্দ হতেই হুড়মুড়িয়ে উঠে বসল চৈত্রী। হঠাৎ নাড়া পড়তে পাটা ব্যথায় টনটন করে উঠল। আহ করে ব্যথাতুর ধ্বনিও তুলল সে। নাকমুখ কুঁচকে তাকালো পায়ের দিকে। তখনই তার কর্ণকুহরে প্রবেশ করলো মৃদু কণ্ঠের পুরুষালী ডাক। কান খাড়া খুলো চৈত্রী। হ্যাঁ, নির্ময় ডাকছে তাকে, কিন্তু এত রাতে নির্ময় তাকে ডাকছে কেন? এত রাতে তার সাথে কি কথা থাকতে পারে বেটার? ভ্রু কুচকালো চৈত্রী। কোনো রকমে উঠে দাঁড়ালো সে। পা টেনে টেনে এগিয়ে গেল জানালার কাছে। আলতো হাতে খুললো জানালাটা। চৈত্রীর মুখখানা দেখতেই ঠোঁটে হাসি ফুটলেও নির্ময়।
কতদিন পর যেন সে তার প্রিয় রমণীকে দেখল। মনে হচ্ছে 2-3 দিন নয়, যেন কত শত বছর পর একটু দেখছে তার প্রিয় রমণীকে। তৃষ্ণার্ত হৃদয় তার সম্পূর্ণ তৃষ্ণা নিবারণ করতে না পারলেও একটু যেন করতে পারল। চৈত্রী তার ভ্রুজোড়া কুঁচকে প্রশ্ন করল। ডাকছিলেন নির্ময় ভাই? হুম। নির্ময়ের ধ্যান ভাঙল। চৈত্রী দেখা পেয়ে সে যেন কোনো ঘোরের মধ্যে চলে গিয়েছিল। মৃদু কণ্ঠে সে বলল, কেন ডেকেছেন এত রাতে? নির্মল শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, শান্ত কণ্ঠে বলল, তোমাকে দেখার যে আমার ভীষণ তৃষ্ণা পেয়েছিল চৈত্র। চমকে উঠল চৈত্রী। চোখ বড় বড় করে তাকালো নির্ময়ের দিকে, বলল, কি বললেন আপনি? অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, কিছু না, কেমন আছো? পায়ের ব্যথা কমেছে? চৈত্রী নিজের পায়ের দিকে তাকালো, পাটা একটু নাড়াতে নাড়াতে বলল। এই তো আগের থেকে একটু কমেছে। নির্ময় থামলো একটু, শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে, বলল, একটা কথা বলি চৈত্র। চৈত্রী চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে, বলল, কি? একটু সময় নিল নির্ময়, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আমার ভর্তি পরীক্ষার পর আমি যদি ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকায় চলে যাই, তখন কি তুমি আমাকে ভুলে যাবে চৈত্র? চৈত্রী গালে হাত দিল, ভাবুক ভঙ্গিতে বলল। আপনি যেন কোন ক্লাসে পড়েন নির্ময় ভাই? নির্ময়ের রাগ হলো ভীষণ। যার জন্য প্রতি সেকেন্ডে সে ছটফট করে মরে, সে কিনা এটাই জানে না যে সে কোন ক্লাসে পড়ে। কিন্তু মুখে প্রকাশ করলো না নির্ময়, থমথমে কণ্ঠে বলল, এইচএসসি দিয়েছি, এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, আপনার মতো একটা দামড়া ছেলে কেবল দিয়েছে এইচএসসি? আমি তো ভেবেছিলাম অনার্স শেষ করেছেন। দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, একদম গর্ধব মহিলাদের মতো কথা বলবে না চৈত্র। আমাকে দেখতে মোটেও ততটা বয়স্ক মনে হয় না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা নির্ময় ভাই, আপনার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমার কোন ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছে? আমার কোনো ইচ্ছে টিচ্ছে নেই, কোনো রকম পাশ করে এখানকার কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাব। তোমার মতো গর্ধব মহিলাদের কোনো ইচ্ছে থাকবেও না। দেখুন নির্ময় ভাই, আমাকে একদম আজে বাজে নামে রাখবেন না। গর্ধব মহিলাকে গর্ধব বলে ডাকবো না তো কি বলে ডাকবো? তাছাড়া আমার তোমাকে এই নামে ডাকতেই ভালো লাগে। দেখুন নির্ময় ভাই, আমি গর্ধব নই আর আমি মহিলাও নই। আর মানুষের ভালো লাগলেই সবকিছু বলতে নেই। এই যেমন ধরুন, আমার আপনাকে নির্মম নির্দয় নির্ময় বলে ডাকতে ভালো লাগে, তাই বলে কি আমি আপনাকে তা বলে ডাকি? কষ্ট হলেও তো নির্ময় ভাই বলেই ডাকি। কি বললে তুমি আমাকে? কি নামে ডাকতে তোমার ভালো লাগে? নির্মম নির্দয় নির্ময়। মুখ বাঁকালো নির্ময়, বলল, তাও ভালো, তোমার মতো গর্ধব মহিলা তো আর নয়। তেতে উঠল চৈত্রী, বলল, এত রাতে আপনি আমায় ডেকেছেন এই উল্টাপাল্টা কথা বলার জন্যে? নির্মম নির্দয় লোক কোথাকার। কথাটা বলে ধপ করে জানালা আটকে দিল চৈত্রী। হেসে উঠল নির্ময়, গলার স্বরটা একটু উঁচু করে বলল, রাগ করেছো চৈত্র? চৈত্রী জানালা খুলল না, উত্তরও দিল না কোনো। নির্ময় আবারও ডাকলো, বলল, চৈত্র, হ্যাঁ চৈত্র। চৈত্রী জানালা খুলল না, নিরাশ হলো নির্ময়। মেয়েটাকে রাগিয়ে দিয়েও তো ঝামেলা, এখন জানালাটাই আটকে দিল। 2-3 দিন পর একটু দেখা হলো মেয়েটার সাথে, তাও নিজের দোষে একটু ভালোভাবে কথা বলতে পারলো না। কি দরকার ছিল মেয়েটাকে ওভাবে বলার? তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। একবার অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর বন্ধ জানালার পাশে, অতঃপর কোমর বাঁকাতে বাঁকাতে এসে শুয়ে পড়ল বিছানায়। সময় বয়ে চলছে বাধাহীন নদীর স্রোতের ন্যায়, তাকে থামিয়ে রাখার সাধ্য নেই কারো। এরই মধ্যে কেটে গেল বেশ কিছুদিন। চৈত্রী আর নির্ময় সুস্থ হয়ে উঠেছে এই কয়দিনে। চৈত্রী ঠিক করেছে আজ কলেজ যাবে। কতদিন হয়েছে কলেজে যায় না সে। এমনিতেই যখন প্রতিদিন কলেজ করতে হতো, তখন কলেজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল, আর এখন কলেজে না গিয়ে ভালোই লাগছে না তার। চৈত্রী আজ বেশ হেসে খেলে নাচতে নাচতে কলেজে এলো। কতদিন পর বান্ধবীদের সাথে দেখা, তাই আজ সিদ্ধান্ত নিল কলেজ শেষ করে সব বান্ধবীরা মিলে একটু ঘুরবে, তারপর না হয় বাড়ি ফেরা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। কলেজ শেষ হতে বান্ধবীদের নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল চৈত্রী। উদ্দেশ্য বাড়ির কাছে নদীর তীরে যাবে। বান্ধবীদের নিয়ে চৈত্রী চলে গেল নদীর তীরে। সবাই মিলে ঘুরতে ঘুরতে আড্ডা দিচ্ছে, আর চৈত্রীর বান্ধবীরা রিয়া তাদের ভিডিও করছে বিভিন্ন অ্যাঙ্গেলে। চৈত্রী হেসে হেসে হেলে দুলে অংশ নিচ্ছে বান্ধবীদের সাথে। অনেকদিন পর বান্ধবীদের সাথে বেশ মজাই হয়েছে আজ। ঘণ্টাখানেক পর বান্ধবীদের সাথে একটা ভালো সময় কাটিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল চৈত্রী। বাড়ি ফিরে আগের মতো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রুমে নিজের বিছানায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল সে। তখনই তাকে পাশের জানালা থেকে ডেকে উঠল নির্ময়।
বেশ কড়া গলায় নির্ময় ডাকছে তাকে। ভ্রু কুচকালো চৌধুরী। এই লোকের আবার কি হলো? এই সময় এই লোক আবার ডাকছে কেন? মনের মধ্যে একরাশ বিরক্ত নিয়ে বিছানা ছেড়ে উঠে জানালার কাছে এলো চৌধুরী। ভ্রুজোড়া কুচকে রেখে সে বলল, এভাবে ডাকছিলেন কেন নির্ময় ভাই? নির্ময় রেগে আছে ভীষণ। এত রেগে কেন আছে জানা নেই চৌধুরীর। রাগে শুধু ফোঁস করছে সে, বলছেন আর কিছুই। ঢোক গিলল চৌধুরী। এই বান্দা আবার হঠাৎ এভাবে রেগে আছে কেন? আবার বলছেও না কিছু। চৌধুরী আবার জিজ্ঞেস করলো, ডাকছিলেন কেন নির্ময় ভাই? নির্ময় দাঁতে দাঁত চেপে শুধু উত্তর দিল, বাড়ির পেছনে এসো। আর বলল না কিছুই। চলে গেল সে। চৌধুরী পড়ে গেল মহাচিন্তায়। কি এমন ঘটেছে যার জন্য নির্ময় এত রেগে আছে, আবার বাড়ির পেছনে ডেকে গেল? সে কি করেছে কিছু? মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। না, তেমন কিছুর মতো মনে পড়ছে না যে সে করেছে। সকালে উঠলো, কলেজে গেল, বান্ধবীদের সাথে ঘুরলে আর বাড়ি চলে এলো। এখানে আগের মতো তো সে কিছুই দেখছে না। তাহলে যাক, এত ভেবে কাজ নেই। তার থেকে বরং বাড়ির পেছনে গিয়ে দেখা যাক নির্ময় তাকে কেন ডেকেছে। আর 7 পা চিন্তা না করে চৌধুরী চলে গেল বাড়ির পেছনে। বাড়ির পেছনের দিকটা যেতেই নির্ময় ঝড়ের গতিতে চেপে ধরল চৌধুরীকে। এক হাত তার মুচড়ে ধরল পেছনের দিকে। চৌধুরীকে মিশিয়ে নিল নিজের সাথে, নিজের খুব কাছে। ব্যথায় কাঁকিয়ে উঠল চৌধুরী। ব্যথাতুর কণ্ঠে বলল, কি হচ্ছে নির্ময় ভাই? এসব ব্যাপারে মানেটা কি? দাঁতে দাঁতে চাপলো নির্ময়। বলল, কোথায় ছিলে তুমি? কলেজ ছুটি হয়েছে সেই কখন? বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? ভ্রু কুচকালো চৌধুরী। বলল, বান্ধবীদের সাথে ছিলাম, অনেকদিন পর দেখা তো, তাই একটু আড্ডা দিয়েছি। নির্ময় ছেড়ে দিল চৌধুরীকে। হাতে থাকা মোবাইলটা ঘেটে একটা ভিডিও বের করলো। সেটা চৌধুরীকে দেখালো সে। বলল, এই তোমার বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার নমুনা? চমকে উঠল চৌধুরী। এ তো কলেজ ড্রেস পরে হেলে দিলে হাঁটার ভিডিও, আর এই ভিডিওটা তো তখন রিয়া করেছিল। চৌধুরী ভালোভাবে দেখলো এই ভিডিওটা টিকটকে দেখাচ্ছে। তার মানে রিয়া তার ভিডিও টিকটকে আপলোড করে দিয়েছে। চৌধুরী জানে রিয়া আগে থেকে টিকটক করে, তাই বলে তার ভিডিও আপলোড করে দেবে টিকটকে? এটা সে ভাবতে পারেনি। সে তো এমনই বান্ধবীদের সাথে মজা করে ভিডিও করেছিল। তার তো মোবাইলই নেই, বাড়ি থেকে মোবাইল কিনে দেয়নি এখনো, তাই রিয়ার মোবাইলে ভিডিওটা করেছিল। এর জন্য এত রেগে আছে এই মহাশয়। ঢোক গিলল চৌধুরী। চোখ তুলে তাকালো নির্ময়ের দিকে। নির্ময় রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। একটু হাসার চেষ্টা করলো চৌধুরী। আমতা আমতা করে বলল, আসলে কি হয়েছে নির্ময় ভাই বলুন তো? আর তাকে বলতে দিল না নির্ময়। চৌধুরীর কথার মাঝখানে ফরুত কেটে তার থমথমে কণ্ঠে বলল, তুমি যে কলেজ বাদ দিয়ে টিকটকে নাচো, কাকা কি জানে? আটকে উঠল চৌধুরী। তার মা এই কথা জানলে এখনই ঝাঁটা হাতে নিয়ে তার দিকে তেড়ে আসবে। আর বাবা জানলে তো কথাই নেই। এমনই সন্তানরা বাবাকে সবসময় একটু ভয় পায় বেশি। চৌধুরীর ক্ষেত্রেও তাই। সে বাবাকে ভয় পায় ভীষণ। কয়েকটা ফাঁকা ঢোক গিলে চৌধুরী বলল, প্লিজ নির্ময় ভাই, বাবা মাকে কিছু বলবেন না প্লিজ। যে কথা বাবা মাকে জানাতে ভয়, সে কাজ করো কেন? আমি করিনি, আমি শুধুমাত্র বান্ধবীদের সাথে কয়েকটা ভিডিও করেছিলাম। ওরা যে এটা টিকটকে আপলোড করবে আমি তো জানতাম না, বুঝতে পারিনি আমি। একটু শান্ত হলো বুঝি নির্ময়, তবে রাগ কমলো না পুরোপুরি। রাশভারী কণ্ঠে এসে চৌধুরীকে শাসিয়ে বলল, 1 ঘন্টার মধ্যে তোমার বান্ধবীকে দিয়ে এই ভিডিও ডিলিট করাবে, নয়তো এই ভিডিও আমি তোমার বাবা মাকে দেখাবো আর বলবো আপনার মেয়ে কলেজে গিয়ে টিকটকে নাচে। কতটুকু বলে আর এক দণ্ড দাঁড়ালো না নির্ময়। গট গট করে চলে গেল তাদের ঘরের দিকে। চারদিক ঘুনঘুরে অন্ধকার ছেয়ে আছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন মধ্যরাত। চৌধুরী বিরস মুখে দাঁড়িয়ে আছে জানালা গ্রিল ধরে। এই ব্যাটার পড়া কখন শেষ হবে, আসে কখন শান্তিতে ঘুমাতে পারবে। বিকালে রিয়াকে কল করে হাতে পায়ে ধরে টিকটক থেকে তার ভিডিও ডিলিট করিয়ে এই ব্যাটার রোশানল থেকে একটু হলেও বেঁচেছে। কিন্তু এর পড়া থেকে সে কিভাবে বাঁচবে? আরও খানিক সময় অপেক্ষা করলো চৌধুরী। না, এর পড়া বন্ধ হওয়ার কোনো নাম নিচ্ছে না। এবার ভীষণ বিরক্ত লাগছে চৌধুরীর। মেজাজ গরম লাগছে, চোখ ভর্তি ঘুম, অথচ এই ব্যাটার পড়ার জ্বালায় সে ঘুমাতে পারছে না। অবশেষে মুখ খুলল চৌধুরী। বিরহ মুখে বলল, ভাই আপনি কি বাঁচবেন? বই থেকে চোখ তুলে নির্ময় তাকালো চৌধুরীর দিকে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে যে হারে পড়া শুরু করেছেন, এমনিতেই তো শরীরের অবস্থা, পড়তে পড়তে দেখা যাবে আপনাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তপ্তা নিঃশ্বাস ফেলল নির্ময়। কপালে ভাঁজ ফেলে বলল, তোমার সারাদিন এই আজে বাজে কথা ছাড়া আর কি কোনো কথা নেই চৈত্র? না নেই, থাকবে কিভাবে? আপনার পড়ার জ্বালায় তো আমি ঘুমোতেই পারছি না। ওইদিকে ঘুমে আমার চোখ জ্বলে যাচ্ছে। নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৌধুরীর দিকে। শান্ত কণ্ঠে বলল,
আমি আসতে পড়ছি, তুমি ঘুমাও চৈত্র। খুশি হলো চৈত্রী। মনে মনে ধন্যবাদ জানালো নির্ময়কে। যদিও ধন্যবাদটা সে প্রকাশ্যে দিতে পারত, কিন্তু তা সে করবে না। কেন করবে? এবারটা ইদানিং সব সময় ওকে জ্বালাচ্ছে, কোথাও একটু শান্তি দিচ্ছে না। তাই সে কোনো মতে চৈত্রীর ধন্যবাদ পাওয়ারই যোগ্য না। দেখতে দেখতে কেটে গেল আরও কিছুদিন। এর মধ্যে নির্ময় রেজাল্ট দিয়ে দিয়েছে এসএসসি এইচএসসি পরীক্ষার। গোল্ডেন এ প্লাস পেয়েছে নির্ময়। এটা অবশ্য জানাই ছিল চৈত্রীর। যে হারে এই ছেলে প্রতিদিন পড়ে, তাতে এই ছেলের গোল্ডেন পাওয়া স্বাভাবিক। এরপর শুরু হলো নির্ময়ের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাতেও নির্ময় ভালো ফলাফল করলো। সে চান্স পেয়ে গেছে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন নির্ময়ের বাবা সুলতান সাহেব খুশি হয়েছিল ভীষণ। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুবাদে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। কিন্তু এত খুশি, নিজের স্বপ্ন পূরণের মধ্যেও যেন খুশি হতে পারছিলেন না নির্ময়। তার ভেতরে যে নিজের প্রেয়সীকে হারানোর ভয় তীব্রভাবে জেঁকে ধরছিল। বরিশাল বিভাগের একটি মফস্বল শহরে বসবাস তার। ঢাকা শহরটা এখান থেকে বেশ অনেকটা দূরে। রোজ রোজ তো আর সেখান থেকে তার বাড়ি ফেরা তার সম্ভব হবে না। অনেকগুলো দিন পর বাড়ি ফিরবে সে। এই সময়ের মধ্যে চৈত্রী যদি তাকে ভুলে যায়, সেই কিশোর বয়স যখন থেকে একজন মানুষের মনে প্রেম ভালোবাসার উৎপত্তি ঘটে, তখন থেকে সে মনের কোণে শুধুমাত্র একজন রমণীর ছবি এঁকেছে। সে হলো চৈত্রী। বরাবরই নির্ময় অন্তর্মুখী স্বভাবের অধিকারী হওয়ার কারণে নিজের মনের কথা কখনোই বলে উঠতে পারেনি চৈত্রীকে। শুধু চৈত্রী নয়, সে নিজের এই অন্তর্মুখী স্বভাবের কারণে তেমন কারোর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কোনো মেয়েদের সাথে কথা বলা তো দূরে থাক, তেমন কোনো ছেলে বন্ধুও নেই তার। এমনকি মা বাবার সাথে অবধি প্রয়োজন ব্যতীত কথা বলে না সে। সারাদিন একা একা বই নিয়ে বসে থাকে। আশেপাশের মহিলারা অনেক সময় তাকে তিরস্কার করে বলে ছেলে পড়তে পড়তে পাগল হয়ে গেছে। তবে সে কখনো কানে নেয় না নির্ময় বা তার মা বাবা। এই চৈত্রীর সাথে কিছুদিন আগে থেকে কথা বলা শুরু করেছে সে, তাও নিজের সাথে অনেক যুদ্ধ করে, চৈত্রীকে হারানোর ভয় থেকে। আর এখন তো সে আরও দূরে চলে যাচ্ছে। বাড়িতে আসার সুযোগ পাবে অনেক দিন পর পর। এর মধ্যে যদি চৈত্রীর অন্য কাউকে ভালো লেগে যায়, সে যদি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ে, তখন কি হবে নির্ময়ের? সে যে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছে চৈত্রী নামক মাদকতায়। এতদিন তো তাও সে চৈত্রীর কাছাকাছি থেকেছে, তার আড়ালে আগলে রেখেছে তাকে। কোনো ছেলেকে ঘেঁষতেই দেয়নি চৈত্রীর আশেপাশে। কিন্তু এখন কি হবে? এখন না সে তার স্বপ্ন ছাড়তে পারছে, আর না চৈত্রীকে হারিয়ে ফেলতে পারবে সে। নিচের পড়ার টেবিলে বসে গালে হাত দিয়ে আনমনে এসব কথায় ভাবছিল সে। হঠাৎই এক সুমধুর মেয়েলি কণ্ঠ ধ্যান ভাঙল নির্ময়ের। গালে থেকে হাত সরিয়ে তাকালো সামনের দিকে। তার সোজাসুজি জানালার হাসি মুখে দাঁড়িয়ে আছে চৈত্রী। নির্ময়কে তাকাতে দেখে চৈত্রী বলল, কি নির্ময় ভাই, অনুভূতি কেমন? আপনি তো আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেন।